প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। কেমন আছেন? ভালো। আপনি ভালো? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোট। নামেই সৌন্দর্যবর্ধন, মাঝপথে 59 কোটি টাকার অপচয়, বিমানবন্দর সড়ক। দৈনিক যুগান্তর, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল, ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে? কালের কণ্ঠের শিরোনাম, ফিরল গণভোট, ফিরছে তত্ত্বাবধায়ক, সম্পদের লোভে ভাই খুন। দৈনিক ইত্তেফাক, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চদশ সংশোধনীর 4 অনুচ্ছেদ বাতিল, ট্রাইব্যুনালে সাবেক 12 মন্ত্রী, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। বাংলাদেশ প্রতিদিন, ফিরছে তত্ত্বাবধায়ক, গণভোট, সেই পিয়নের ব্যাংকে 626 কোটি টাকা লেনদেন, 9 প্রকল্পে হাসিনা পরিবারের লুট 80,000 কোটি টাকা। মানব জমিন, তত্ত্বাবধায়ক বিলুপ্তির বিধান বাতিল, গণভোট পুনর্বহাল, দিনভর থাকে না গ্যাস, রাজধানীর বিভিন্ন এলাকায় ভোগান্তি। সরেজমিন গাজীপুর, প্রভাবশালীরা লাপাত্তা, কাদের কিভাবে পালালেন, আইজিপিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল। আজকের পত্রিকা, তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুলল, হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। খবরের কাগজ, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, গণকবরে লক্ষাধিক লাশ সিরিয়া। কালবেলার শিরোনাম, বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের 9 বিতর্কিত ধারা, তত্ত্বাবধায়ক ফেরানোর পথ খুলল। দেশ রূপান্তর, ভোট হবে ব্যালটে, প্রস্তুত আছি বললেন সিইসি। আত্মীয় স্বজন হলেই পাইলট, দুর্নীতির বিস্তর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার উদ্যোগ। সময়ের আলো, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গুম খুনে মিলছে শেখ হাসিনার সম্পৃক্ততা। দৈনিক জনকণ্ঠ, তত্ত্বাবধায়ক গণভোট ফিরছে, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে, ভোট হবে ব্যালটে। দৈনিক করতোয়া, ফিরল তত্ত্বাবধায়ক সরকার, হাসিনা রেহানার 80,000 কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক। জাতীয় নির্বাচন ব্যালটে, আমাদের ভেতরেও এজেন্ট ঢুকে গেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তারেক রহমান। আপনি শিরোনাম শুনলেন, যেটা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল, তত্ত্বাবধায়ক এবং গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল হলো এবং ফিরল গণভোট। এটি আজকে সব পত্রিকায় লিড করে একই শিরোনাম। এটা তো বহুল আলোচিত ঘটনা, বেশ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তির কারণেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে। কারণ বাংলাদেশে যে 12টি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, 3টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, 1টি হচ্ছে অন্তর্বর্তীকালীন। তো আমাদের দেখা গেছে যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সবগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, এবং গত 3টি নির্বাচন তো নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তা আমি স্বস্তি প্রকাশ করছি এবং দেশবাসী স্বস্তি প্রকাশ করছে, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আবার বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাবে, বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত হবে। কারণ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে তো নির্বাচনে পাঠানো হয়েছিল, শুধু পার্লামেন্ট নির্বাচন না, সবগুলো স্থানীয় সরকার, টেটবাড়ির নির্বাচন, কোথাও কোনো নির্বাচন ছিল না। কিন্তু আশা করতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হলে আবার ফিরে আসছে, কোর্টে রায় হয়েছে, যদিও জানুয়ারিতে এটি আবার শুনানি হবে। আমরা আশা করতে চাই যে ফিরে আসলে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে, এবং গত 15 বছর যে দুর্বিনীত শাসন চলেছে মূলত গণতন্ত্র না থাকার কারণে, সেটি আবার মানুষ গণতন্ত্র ফিরে পাবে। একইভাবে আজকে পত্রপত্রিকার শিরোনাম হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারও তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, সেটি কালকে একজন বলেছেন বোধহয়, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই আইনের ফাঁকফোকর আছে বা আইনের মাধ্যমে সেটি করা যেতে পারে। কারণ এটি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, আর তত্ত্বাবধায়ক তো অন্য জিনিস। সুতরাং আমার মনে হয় সাধারণ মানুষের প্রশ্নটা এরকমই যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার
নতুন করে আবার করতে হবে নির্বাচন করায়, তাহলে কি অন্তর্বর্তী সরকার থাকবে কিনা। তো এখানে আবার একটু এইরকম আলোচনা এলো যে না, অন্তর্বর্তী সরকারই আবার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। তবে স্বস্তির জায়গাটা যেটা হলো যে আপনি যেটা বললেন যে এই আমাদের যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোর দিকে মানুষ চেয়ে থাকে, যে নির্বাচনগুলো ফেয়ার হয়েছিল। তো একটা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই অবস্থার জায়গাটা একটা তৈরি হওয়ার জায়গা করা যায়। একটা অনেক দিন পর একটা বেশ আলোচনার জন্ম নিল ওবায়দুল কাদের, মানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তো সেই সময় তিনি যে ব্যাপক আলোচিত ছিলেন এবং সাধারণ মানুষের মনেও প্রশ্ন ছিল যে আচ্ছা উনি গেলেন কোথায়, উনি কোথায় আছেন। তো এখন প্রশ্ন হলো 3 মাস নাকি উনি দেশেই ছিলেন, 3 মাস 5 দিন পালালেন কি করে? এটা ওনাকে নিয়ে প্রশ্ন হচ্ছে, বাট আমরা তো সাবেক ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা শুনেছি যে 600 কয়জন জানি, এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি আমি, যে ক্যান্টনমেন্টে তারা অবস্থান নিয়েছেন। কিন্তু তারা কোথায় গেল সেই উত্তর কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। কারণ আমরা শুনেছি যে আইসিটি মন্ত্রী ছিলেন পলক সাহেব এবং সাবেক পররাষ্ট্র তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ, দুজনেই অ্যারেস্ট হয়েছেন আমরা শুনেছি। পরে দেখলাম হাসান মাহমুদ দেশের বাইরে আছেন, আর পলক সাহেব অ্যারেস্ট হন। এগুলো নিয়ে অনেক ধোঁয়াশা আছে যে এই মানুষগুলো কেন গেল, কিভাবে গেল, কিসের বিনিময়ে গেল, এই প্রশ্ন কিন্তু আছে। যেমন আমাদের সেনাবাহিনীর ভূমিকা কিন্তু খুব প্রশংসিত হয়েছে। ছাত্র জনতা যখন আন্দোলন হচ্ছে, সেনাবাহিনী কিন্তু জনতার বা মানুষের, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নেন, সেটি খুব প্রশংসিত হয়েছে। কিন্তু এই ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিল সেই মানুষগুলো কিভাবে বেরিয়ে গেল, সেই প্রশ্ন কিন্তু অনেক মানুষ এখন করছে। আমার মনে হয় আমরা বলি যে শুধু একটি বাহিনী সম্পর্কে বলি দেশপ্রেমিক, এর অর্থ এই যে অন্যরা দেশপ্রেমিক না, শুধু দেশপ্রেমিক বাহিনীকে এটি ক্লিয়ার করা উচিত। তারা কিন্তু বলেছিল 600 কয়জন, নিশ্চয়ই আপনার মনে আছে যে 623 জন আমার নিজেরও মনে নেই। তো এরা ক্যান্টনমেন্টে আছে, আমরা শুনেছি তারা আশ্রয় নিয়েছিলেন, বিভিন্ন বিচারপতি সহ 5 জন বিচারপতি নাকি। তারা কোথায় গেলেন এই প্রশ্ন উত্তর কিন্তু আমরা আজও পাইনি, বা কিভাবে গেলেন। এই আলোচনাটি এই জন্য করলাম যে অনেকেই গ্রেপ্তার হলেন, অনেকেরই আলোচনা হলো, বা অনেক, কিন্তু ওবায়দুল কাদেরকে নিয়ে তো একটা মানুষের নানা ধরনের জানার আগ্রহ আছে, তাই ব্যাপক আগ্রহ। তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন করতেন যে উনি কোথায় আছেন। তো এখন যেটা জানা যাচ্ছে উনি দেশেই ছিলেন 3 মাস এবং দেশ থেকে উনি চলে গেছেন। তাহলে এখন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টাই বোধহয় বললেন যে আমরা আসলে জানি না যে উনি কোথায় ছিলেন। এটা তো গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আমি মনে করি। গোয়েন্দা সংস্থা যদি ঠিকভাবে, বা উনি বর্ডার দিয়ে কিভাবে পাছুলেন, নিশ্চয়ই আমাদের বর্ডার সুরক্ষিত না। অনেক ধন্যবাদ আপনাকে। তারেক রহমান গতকাল একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সতর্ক থাকুন, বিএনপির ভেতরে ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকেছে। তিনি যথার্থই বলেছেন, নানা জায়গায় নানা ঘটনা ঘটছে এবং অলরেডি অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যেমন ধরুন, এখন একটি কথা হচ্ছে সাধারণের মধ্যে যে আওয়ামী লীগ যেসব জায়গা দখল রেখেছিল সেই জায়গাগুলো বিএনপি দখল, এটি কিন্তু অন্যভাবে দেখা যায়। আওয়ামী লীগের দখলমুক্ত কারা করতে পারবে? অন্য কোনো দল বাংলাদেশে আছে? মানে এটাকে আপনি ওইভাবে দেখছেন? হ্যাঁ, মানে যে অভিযোগটা এসছে যে আওয়ামী লীগের দখলকৃত জায়গাগুলো বিএনপি দখল করেছে, তা আপনি যেটা বলতে চাইছেন যে দখল কারা করবে? তারাই না, ফ্যাসিস্ট সরকার হাত থেকে উদ্ধার করবে কারা? ধরুন একটি জায়গা দখল করে আছে, সেটা কে উদ্ধার করবে? এটা কি আপনাকে পজিটিভ দেখছেন? না, পজিটিভ ওইভাবে না। তারা দখল বা উদ্ধার করে যদি চাঁদাবাজি না করে, দ্যাটস গুড, বাট উদ্ধার করার দল কিন্তু বিএনপি। আর উদ্ধার করতে পারবে যদি আপনি যেটা বললেন যে চাঁদাবাজি অন্যায় যদি না করে, সেই জায়গাটা খুব জরুরি। সেটি সেই অর্থে আমি বলেছি যে যেমন বিভিন্ন স্কুল কলেজের কমিটিতেও এই 5 পাস 6 পাস আওয়ামী লীগের নেতারা কমিটিতে অনেক বিভিন্ন জায়গায় ছিল এবং কোনো কিছুর মানদণ্ড ছিল না। তো সেই সব জায়গায় উদ্ধার তো বিএনপি করতে পারবে, এটা তো অন্য কোনো দল বাংলাদেশে নাই যে এত জনশক্তি আছে। বাট উদ্ধার করে যদি তারা কোনো অন্যায় না করে, কোনো চাঁদাবাজি বা অন্য যে বিভিন্ন বিষয় গণমাধ্যমের কল্যাণে বা জনমুখে আমরা শুনি, সেটি যাতে না করে, মানুষজন একটু স্বস্তিতে থাকতে পারে। আমি জানি এক ফ্যাসিস্টের হাত থেকে আর এক ফ্যাসিস্টের হাতে যেন না পড়ে সাধারণ মানুষ, এটি তো মানুষের চাওয়া। তারেক রহমান আরেকটি কথা বলছেন প্রায় তার জনসভায়, ভার্চুয়াল জনসভায়, যেটা যে আগামী নির্বাচন খুব কঠিন হবে। আপনারা যদি মনে করেন যে কঠিন প্রতিপক্ষ নাই এই জন্য নির্ভর হয়ে থাকবেন, খুব কঠিন হবে আগামী নির্বাচন। কি ইঙ্গিত? প্রতিপক্ষ নাই এটি বলার সুযোগ নেই। আচ্ছা, আমি মনে করি এটি বলার সুযোগ নেই। বিএনপি কত পার্সেন্ট পড়েছে? 40%, 50%, 60%। আর পরিবর্তিত প্রেক্ষিতে হয়তো সাপোর্ট বেড়েছে, বাট আগে তো বিএনপি আওয়ামী লীগ সমান বা আওয়ামী লীগের অনেক সময় একটু বেশিও ছিল। সুতরাং তারেক রহমান সাহেব তিনি যে বলছেন, পরিণত নেতা। এখন তিনি খুব ইদানিং খুব বক্তৃতা যেগুলো করছেন খুব পরিণত, মানুষ খুব আশাবাদী হয়ে উঠছে।
তিনি হ্যাঁ মানুষকে অনেক স্বপ্নও দেখাচ্ছেন, কারণ মানুষ দীর্ঘদিন নির্যাতিত হয়েছে। আবার যদি সেই অবস্থায় পড়ে সেটি তো কাঙ্ক্ষিত না, জন আকাঙ্ক্ষা সেটি না। জন আকাঙ্ক্ষা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এবং তিনি কিন্তু সবসময়, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রায় কিন্তু প্রক্রিয়া হয়ে গেছিল, কিন্তু বিএনপি থেকে বিরোধী দল, কারণ বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, অন্য একটি দল যদি অপরাধ করে থাকে তাদের শাস্তি হবে, একটি দল নিষিদ্ধ করে দেওয়া কিন্তু বিএনপি সাপোর্ট। তাহলে আপনাকে এই সুযোগে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেটা বললেন যে যদি অন্যায় করে থাকে তাহলে বিচার হতে পারে, নেতাদের বিচার হতে পারে, কিন্তু আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগে কি মানে প্রকাশ্য হবে? না, আওয়ামী লীগ তো সবসময় নির্বাচনমুখী দল। জি, সব পরিস্থিতি তারা কিন্তু নির্বাচন করেছে। সব তাদের যত ধরনের সমস্যায় থাক তারা কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, সবসময় আমরা দেখেছি। সুতরাং যদি নিষিদ্ধ না হয় তাহলে তো তাদের নির্বাচন করার অধিকার আছে, এবং তারা আমি ধারণা করি তারা নির্বাচন করবে। ছাত্রদের নতুন দল হচ্ছে, যেহেতু আপনি এই আলোচনাগুলোতে থাকেন, সেই জন্য জিজ্ঞেস করা যে ছাত্রদের নতুন একটা দল হচ্ছে 2 মাসের মধ্যে। এটা সাধুবাদ জানাই, বাট কিংস পার্টি যেন না হয়, আমি সেটা আশা করতে চাই। কারণ ছাত্রদের প্রতি মানুষের অনেক আস্থা রয়েছে। আমরা দেখেছি ছাত্র আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, মানুষের সব আশ্রয় সেগুলো তো ছাত্রদের, তারা যেন কিংস পার্টি না হয়, এই বদনাম যেন ছাত্রদের না হয়, আমরা আশা করতে চাই। ওকে, তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করতে চাই, করুক, বাট কিংস পার্টি যেন না হয়। আমি অমুককে ক্ষমতায় আসতে দিব না, এই জন্য আমি পার্টি করলাম, এইসব প্রবণতা যেন না হয়। সব দল নির্বাচন করবে, যে সংখ্যাগরিষ্ঠ পাবে সে ক্ষমতা গ্রহণ করবে, সেই অ্যাটিটিউড যেন থাকে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু কিংস পার্টি হয়েছে বিভিন্ন সময়, এবং সেটি কিন্তু গণতন্ত্রের জন্য ভালো না। তা আমরা আশা করতে চাই সুষ্ঠুভাবে বাংলাদেশের রাজনীতিটা হোক। এর আগে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বললেন যে নির্বাচনের ঘোষণা যা দেওয়ার সব কিছুই দেবেন প্রধান উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টা আগের দিন একটা ঘোষণা দিলেন। জি, এবং গতকাল আবার প্রেস সচিব এটাকে আবার কারেকশনের মতোই দিলেন যে জাতীয় নির্বাচন 2026 সালের জুনের মধ্যে হবে। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে 25-এর শেষ দিকে অথবা 26-এর শুরুর দিকে, সেটা আবার ক্লিয়ার করা হলো। তাহলে এই যে সবকিছু মিলে এবারেরটা কি মনে হয় যে নাকি আসলে কি জুনের মাঝামাঝি হবে? আমি ধারণা করি বা আমি বুঝি যে এটি ডিসেম্বর মধ্যে হওয়া উচিত 25 সালে। জি, কারণ দেশ তো চালাবে রাজনীতিবিদরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। অনির্বাচিত ব্যক্তি যত জনপ্রিয় হোক, এই জনপ্রিয়তা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না, এটা তাদের বোঝা উচিত। তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। যেমন কালকে একজন নেতা বলেছেন যে নির্বাচনের কথা শুনলে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারে যারা আছেন অনেকে মুখটা কালো হয়ে, এটা ঠিক না। আপনি অনির্বাচিত, একটা নির্বাচিত ব্যক্তি না। সুতরাং পাবলিক ম্যান্ডেট দিলে আপনি দেশ চালাবেন। এক পর্যায়ে একটা ম্যান্ডেট দিয়েছে, বাট সেটা তো অন্য ধরনের। সুতরাং প্রকৃত নির্বাচিত ব্যক্তি তারা দেশ চালাবে, সেটি হওয়া উচিত। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত আমি মনে করি। ইলিয়াস, আপনার কি মনে হয় যে নির্বাচনের তো একটা ঘোষণা এলো এবং সবাই একটা সম্ভাবনার দিকে যাচ্ছে, নতুন নির্বাচনী মুখী হচ্ছে, যে সময় আমরা দাঁড়িয়ে আছি এই শীতকালীন সময়ে শাকসবজি বাজার দর, চালের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সবকিছু মিলিয়ে কি একটা সহনীয় জায়গায় আনা গেল মনে হয়? না, বাট দ্রব্যমূল্য এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসছে। আচ্ছা, যেমন নতুন আলু বা শাকসবজির দাম অনেক কমে গেছে। কে বলছে নতুন আলু কি আপনি 80 টাকার নিচে পাচ্ছেন? না, আগে 120 টাকা হয়েছিল, সেখান থেকে নামছে, সেই তুলনায় সেখান থেকে নামছে। হ্যাঁ, তো এই সরকারের তো প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, প্রধান দুটি কাজ ছিল। দুটিতে খুব সফল তারা হয়েছে আমি বলতে পারবো না। যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এদিকে তাদের নজর দেওয়া উচিত। আইন শৃঙ্খলা আছে, এতগুলো মানুষের ছোট্ট ভূখণ্ডে নানা সমস্যা আমাদের আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায়, মানুষ তো এই দেশেরই, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, সবাই কিন্তু এই দেশের মানুষ, সবার মেন্টাল মেকআপটা কিন্তু একরকম। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু ব্যত্যয় ঘটেছে, বাট এটা ঠিক হয়ে যাবে আশা করি। এটি কারণও আছে, যেমন গত সরকার আমাদের যারা পুলিশে ছিল অনেকে জয়েন করেন না, ঠিকভাবে দায়িত্ব পালন করছে না, এই নানা কথা আছে। তারপর সত্য কথা হচ্ছে আমি এসব অজুহাত না দিয়ে আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে, সেটা দৃশ্যমান হতে হবে যে আমি চেষ্টা করছি। যেমন দ্রব্যমূল্য বলা হচ্ছে সিন্ডিকেট, সেই
পলিটিক্যাল সরকার আমরা শুনেছি সিন্ডিকেট, এখনও শুনছি সিন্ডিকেট। তো রাষ্ট্রের চেয়ে বড় না, এটা তো সরকারের চেয়ে, সরকার একটা বিগ মেকানিজম। সিন্ডিকেট আপনি যদি জানেনই সিন্ডিকেট, তো সিন্ডিকেট কে কে আছে এটা তো রকেট সায়েন্স, এটা বের করা খুব কঠিন না, মানে অদৃশ্য কিছু। হ্যাঁ, সুতরাং তাদের নিয়ন্ত্রণ আনা উচিত এবং দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে। সবচেয়ে কারণ মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত মানুষের এখন খুব কষ্ট হচ্ছে বাজারে যেতে। ইলিয়াস, আপনার কি মনে হয় যে এই যে তরুণরা দুর্দান্ত একটা পরিবর্তন ঘটালো, জি, এই প্রশ্নটা করছে এই জন্যে যে তরুণদের ভবিষ্যৎ নির্মাণের জন্যে আমরা আদৌ কি কোনো সম্ভাবনা দেখছি? বেকার তরুণদের সংখ্যা বাড়ছে বা তাদের নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রাষ্ট্রের, এটা কি দেখছেন আপনি? এখন দেখছি না, কিন্তু দেখা উচিত, এটা থাকা উচিত। কারণ আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে, এটি কিন্তু একটা বিরাট সুবিধা আমাদের। যদি এটি আমাদের কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আমাদের অনেক সম্ভাবনা আছে। আগে হয়নি বলে যে সামনে হবে না সেটি আমি ভাবতে চাই না। আমরা 53 বছরে অনেক কিছু দেখেছি, বাট আমরা সামনে আরও ভালো সময় দেখতে চাই। কারণ না, আপনি যেটা বললেন সেটা তো অবশ্যই যে সম্ভাবনার জায়গা থাকে। প্রথম আলোতে একটি শিরোনাম হয়েছে, এই ধরনের নিউজগুলো আমরা প্রায় আলোচনা করি। নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে 59 কোটি টাকার অপচয়, বিমানবন্দর সড়ক। এই বিমানবন্দর সড়ক দিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি প্রতি বছরই দেখবেন একটা পরিবর্তনে। এখানে গাছ লাগানো হয়েছিল, ওইটা আবার বাতিল করে আবার এটা ডিভাইডার দেওয়া হয়েছে, ওইটা বাতিল, আবার আরেকটা। তার মানে কি নয়ছয় করার সুযোগ? এগুলো লুটপাট চক্র একটা, বুঝছেন, সব একটা একটা নেক্সাস গড়ে উঠেছে। ধরুন এই যে যারা এই কি বলে দায়িত্বে থাকে কন্ট্রাক্টর, ঠিকাদার যারা থাকে, এটা একটা চক্র। এই চক্র মিলে এই দুর্নীতিটা করে এবং নিরলসভাবে করে। এই যেমন এটি কিন্তু অল্প টাকা না, অনেক টাকা, কিন্তু আমাদের মতো থার্ড টাকা, কিন্তু এটি হচ্ছে এখন এগুলো নিয়ন্ত্রণে আশা করতে চাই যে এগুলো নিয়ন্ত্রিত হবে। কারণ শুধু এখানে নয়, অন্য অন্য জায়গায় হচ্ছে। যেমন যতগুলো প্রজেক্ট নেওয়া হয় সবগুলো প্রজেক্টের শেষ পর্যন্ত দাম মূল্য 3 থেকে 4 গুণ বেড়ে যায়, আপনি দেখবেন সবগুলো প্রজেক্টে। এটি হচ্ছে একটা লুটপাট চক্র, এগুলো লুটপাট করতে চাই। এই জন্য একেবারে আপনি চমৎকার কথা বলেছেন, লুটপাট চর্চা। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, যে সময় আমরা এই অনুষ্ঠানটি আমরা এই আলোচনাগুলো করছি, সেই সময় ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বাংলাদেশ জেতার সম্ভাবনা আমি মানে আলোচনাটা কেন করছি যে এই সারা বাংলাদেশের মানুষ একটু ওই টেলিভিশনের সামনে বসে আছে যে বাংলাদেশ জেতে কিনা। তার কারণ একটি খেলায় জিতেছে, আজকে যদি জেতে তাহলে তারা টেস্ট মানে এই জিতে যাবে। তো সেই জায়গায় মানে যেটা দেখা যাচ্ছে যে জেতার পথে, বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় এখন এই অবস্থান করছে, আপনার কি মনে হয়? না, আমাদের এখানে যত সাফল্য মোটামুটি জাস্ট ক্রিকেটেই আমরা কিন্তু পেয়েছি। কারণ ফুটবলে আমাদের ছেলেবেলা কিন্তু অনেক জনপ্রিয় খেলা ছিল, কিন্তু এখন 186 সিরিয়াল। না, আপনি যদি ওই চিন্তা করেন তাহলে তো চিন্তা করাই যাবে না। আমাদের যেটুকু সফলতা বিভিন্ন সময় আমরা ক্রিকেটে কিন্তু পেয়েছি। ফুটবলে মেয়েরা বোধ করি এগিয়ে যাচ্ছে, মেয়েরা খুব ভালো করছে, বাট মেয়েদের কিন্তু ঠিকভাবে টেক কেয়ার করা হয় না। ছেলেদের যেভাবে টেক কেয়ার করতে, ফুটবল তো আমরা জানি এক ব্যক্তি 12 বছর না ক বছর জেনেও একই পদে ছিলেন। এই ক্রিকেটের ক্ষেত্রে তাই ছিল। সেই ভদ্রলোকের খেলোয়াড় হিসেবে কিন্তু আমি দারুণ ফ্যান ছিলাম, আমি দারুণ ফ্যান ছিলাম। তিনি আন্তর্জাতিক মানে খেলোয়াড় ছিলেন। তিনি যদি ফুটবল যে বড় বড় দেশ, সেসব দেশে যদি তিনি জন্ম নিতে, হয়তো তিনি ওয়ার্ল্ডের সেরা ফুটবলার হতে পারতেন। কিন্তু এই ফুটবল ফেডারেশন তিনি সফলতার পরিচয় দেননি। তিনি এই কোটি টাকা খরচ করে মেসিকে এনেছেন। এটা তো ফুটবলের উন্নয়ন না। এই গ্রামে গঞ্জে আগে নিশ্চয়ই আমরা দেখেছি স্কুল মাঠে, কলেজ মাঠে ফুটবল খেলাতে, এখন কিন্তু সেগুলো নাই। সুতরাং ফুটবল খেলায় আমরা সফলতা পাইনি। তবে আমাদের ক্রীড়া উপদেষ্টা, সেই তরুণ ক্রীড়া উপদেষ্টা কিন্তু খেলাধুলা নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছেন এবং বেশ দৌড়াচ্ছেন। আমরা আশা করি যে হয়তো একটা পরিবর্তন আসবার চেষ্টা করবে। তো ক্রিকেটের প্রসঙ্গে আবার আসি। এই অনুষ্ঠানে হয়তো আমরা এখন একেবারে দুর্দান্ত একটা মুহূর্ত চলছে। আমি আমার আশেপাশের কর্মীদের যে মনোভঙ্গি দেখছি, তাতে মনে হচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 9 উইকেট পড়ে গেছে অলরেডি। তো এখন দেখা যাক, যদি জিতে যায় তাহলে তো একটি অন্য রকমের খবর হবে। আমাদের তো ভালো খবর আমরা খুব কম পাই আসলে। এটা হলে তো খুবই ভালো হয় যে আজকে বাংলাদেশ যদি, আর ওয়েস্ট ইন্ডিজ একটা আন্তর্জাতিক মানের দল, সেই দলের সাথে বাংলাদেশ জিতে, এটা খুব আমাদের জন্য না, এই জয়টা খুব জরুরি। যদি জিতে যায় তাহলে বাংলাদেশের ক্রিকেটার আরও উদ্ভাসিত হবে। আমরা একেবারে অনুষ্ঠান শেষ করি প্রত্যাশাটা দিয়ে, জয় হোক বাংলাদেশের। জয় হোক বাংলাদেশের। এবং প্রিয় দর্শক, অনুষ্ঠানের মধ্যেই আশা করেছিলাম যে হয়তো একটা জয়ের সংবাদ পাবো, তবে অনুষ্ঠান শেষে বোধ করি জয়ের সংবাদটা আসবে। সময় এভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং জয়টা প্রত্যাশিত। আপনারা খেলা দেখুন,
ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীকাল কথা হবে। খোদা হাফেজ।